অসাধারণ একটা প্ল্যান করে এক চোর একটা বিয়েবাড়ি থেকে অসংখ্য গয়না চুরি করে এবং ওই গয়না চুরির পরে তারা পুলিশের হাত থেকে বাঁচার জন্য এমন একটা অভিশপ্ত গ্রামে প্রবেশ করে যেখানে একবার কেউ প্রবেশ করলে তার বেঁচে ফেরা প্রায় অসম্ভব। কিন্তু কেন, কি এমন ঘটেছিল ওই গ্রামে যার কারণে ওই গ্রাম আজ অভিশপ্ত? গল্পের শেষটা আপনার কল্পনার বাইরে। এমনই থ্রিলার, সাসপেন্স এবং টুইস্টে ভরপুর অসাধারণ একটা গল্প নিয়ে আজ এক্সপ্লেন করতে চলেছি উরু পেরু ভাইরাভ গোনার কথা। গল্পের শুরুতেই আমরা একটা গ্রাম দেখতে পাই। গ্রামের মানুষজন তাদের প্রথা অনুযায়ী গান বাজনা করছিল। এর মধ্যেই এক ব্যক্তি সবার চোখে ফাঁকি দিয়ে গ্রাম থেকে পালাতে থাকে। দৌড়তে দৌড়তে সে যখন গ্রামের শেষ প্রান্তে এসে পৌঁছায়, ঠিক তখনই কালো কাপড় পরা কিছু সৈন্য তাকে আটকে নেয় এবং বন্দি করে গ্রামের সর্দারের কাছে নিয়ে আসে। ওই ব্যক্তি সর্দার অর্থাৎ পেদাম্মাকে বলে, আমাকে ক্ষমা করে দিন, আমি আর কখনো এই গ্রাম থেকে পালানোর চেষ্টা করব না। পেদাম্মা তাকে বলে, ভৈরাবা কোনাতে একবার যে প্রবেশ করে সে আর কখনোই ফিরে যেতে পারে না। এরপর সৈন্যরা ওই ব্যক্তিকে শিকল দিয়ে বেঁধে একটা রুমের ভেতরে বন্ধ করে চলে যায়। সাথে সাথেই ওই রুমের ভেতরে আমরা কিছু সুপার ন্যাচারাল স্পিরিট দেখতে পাই, যারা বারবার ওই ব্যক্তিকে আঘাত করতে থাকে এবং এর কিছুক্ষণের মধ্যেই ওই ব্যক্তি অদ্ভুতভাবেই ব্যাঙে রূপান্তরিত হয়। সিন এরপর একটা পুলিশ স্টেশনে শিফট হয়। একটা মেয়ে ফোন করে ইন্সপেক্টর রাঙ্গারাওকে বলে, স্যার, আমি শ্রীকৃষ্ণপুর থেকে বলছি, আজ আমার বিয়ে, তবে একটা চোর সোনার গয়না চুরি করতে এসে ধরা পড়েছে এবং চোরটা ভয়ে একটা রুমের ভেতরে নিজেকে আটকে রেখেছে। আমার মনে হয় আমার বাড়ির লোক একে মেরে ফেলবে, তাই আপনারা যত তাড়াতাড়ি সম্ভব চলে আসুন। অন্যদিকে দেখা যায় সবাই মিলে ওই চোরটাকে ধরার জন্য দরজা ভাঙার চেষ্টা করছে, তবে দরজাটা কোনোভাবেই ভাঙছিল না। এর মধ্যেই ভেতরে থাকা চোরের মাথায় দারুণ একটা প্ল্যান আসে। সে সমস্ত গয়না নিজের শরীরে পরে নেয় এবং পুরো শরীরে অদ্ভুত এক ধরনের তেল মাখে। এরপর সে গায়ে জ্যাকেট পরে তার উপরে আগুন ধরিয়ে নেয় এবং দৌড়ে ওই রুম থেকে বেরিয়ে আসে। আগুন দেখে সবাই ভয় পেয়ে চোরটার থেকে দূরে সরে যায়। আর ঠিক এই সুযোগেই চোরটা সেখান থেকে পালিয়ে একটা নদীতে গিয়ে ঝাঁপ মারে। আসলে এই চোরটার নাম হলো বাসবা। সে নদীর অপর প্রান্তে উঠে আগে থেকেই প্ল্যান করে রাখা বাইকটা নিয়ে পালাতে শুরু করে। এই সময় ইন্সপেক্টর রঙ্গারেড্ডি তাকে পাশ থেকে যেতে দেখে, তবে সে এই ব্যাপারে খুব একটা গুরুত্ব দেয় না। এরপর রঙ্গারেড্ডি ঘটনাস্থলে পৌঁছালে জানতে পারে সে আসতে অনেক লেট করে ফেলেছে, কারণ তার আসার আগেই চোর সেখান থেকে পালিয়ে গেছে। রঙ্গারেড্ডি অনুমান করে ঘটনাস্থলে আসার সময় যে ছেলেটাকে তারা বাইক নিয়ে যেতে দেখেছিল সেই হয়তো চোর হতে পারে, তাই সে সমস্ত পুলিশ চেকপয়েন্টে এই খবরটা জানিয়ে দেয়। অন্যদিকে বাসবার বন্ধু জন গাড়ি নিয়ে আসে। তারা সমস্ত গয়না একটা ব্যাগে ভরে গাড়ি নিয়ে সেখান থেকে পালাতে থাকে। ঠিক তখনই একজন বাসবাকে ফোন করে বলে, একটা ফায়ার স্টান্টের অফার আছে, ওটা করলে 50,000 টাকা পাবি। বাসবা বলে, এখন ব্যস্ত আছি, এসব হবে না। তখন লোকটা বলে, তুই এখনো ভূমিকে নিয়ে পড়ে আছিস, ওকে যত তাড়াতাড়ি সম্ভব ভোলার চেষ্টা কর, তবেই তুই জীবনে এগোতে পারবি। সিন এখান থেকে ফ্ল্যাশব্যাকে যায়। বাসবা অটো নিয়ে কোথাও একটা যাচ্ছিল। ঠিক তখনই একটা বাইক অত্যন্ত দ্রুত গতিতে তার সামনে দিয়ে চলে যায়। এরপর একটা মেয়ে এসে বাসবার অটোয় উঠে পড়ে এবং বলে, ওরা আমার ব্যাগ নিয়ে পালাচ্ছে, ওদেরকে ফলো করো। আর এই মেয়েটাই হলো ভূমি। বাসবা ভূমিকে দেখা মাত্রই পুরো ক্রাশ খেয়ে যায়। তারা অনেকক্ষণ ধরেই ওই বাইকটার পেছনে ফলো করতে থাকে। এরপর ওই চোর একটা পুরনো কারখানায় লুকিয়ে পড়ে। বাসবা এবং ভূমি সেই কারখানাতে এসে ওই চোরকে খুঁজতে থাকে। চোরটা এরপর কৌতূহল বশত ব্যাগটা খোলে তার ভেতরে কি আছে দেখার জন্য, তবে ব্যাগের ভেতরে থাকা জিনিস দেখে তার চোখ ভয়ে বড় বড় হয়ে যায়। সে ব্যাগটাকে সেখানেই ফেলে রেখে দ্রুত পালিয়ে যায়। বাসবা যখন ব্যাগের ভেতরে দেখে তখন সেও স্তম্ভিত হয়ে যায়। আসলে ওই ব্যাগের ভেতরে ছিল মানুষের কঙ্কাল। সাথে সাথেই ভূমি ব্যাগটাকে হাতে তুলে নেয়। সে বাসবাকে অটোর ভাড়া দিতে চাইলে সে নিতে চায় না। এরপর ভূমি সেখান থেকে চলে যায়। কিছুদিন পরেই বাসবা শঙ্কর নামের এক ব্যক্তির কাছে যায়। শঙ্কর বাসবাকে বলে, গাড়ির ডিকিতে একটা মেয়ে আছে, ওর সুরক্ষার দায়িত্ব তোর, কাল সকালেই আমার লোক এসে ওকে নিয়ে যাবে। বাসবা গাড়ির ডিকি খুলে দেখে সেখানে যে মেয়েটা রয়েছে সে আর কেউ নয়, সে হলো ভূমি। এখান থেকেই সিন বর্তমানে ফিরে আসে। জন লক্ষ্য করে রাস্তার পাশে একটা মেয়ে স্কুটি নিয়ে অ্যাক্সিডেন্ট করেছে। বাসবা গাড়ি থেকে নেমে নিঃশ্বাস চেক করলে বুঝতে পারে মেয়েটা তখনও জীবিত আছে। তারা মেয়েটাকে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য গাড়িতে তুলে নেয়। এর কিছুক্ষণ পরেই সেখানে পুলিশ আসে। এক কনস্টেবল সেই স্কুটিটা দেখে বলে, স্যার, এই স্কুটিতে কোনো ইঞ্জিন নেই। তখন রাঙ্গা অর্থাৎ ওই পুলিশ অফিসার বলে, তাহলে এটা হাইওয়ে চোর গীতার কাজ, সে খুবই বুদ্ধিমতী চোর। এরপর আমাদের গীতাকে দেখানো হয় যে আসলেই অজ্ঞান হওয়ার অভিনয় করছিল। এদিকে রাঙ্গারাও ওই জায়গাতে একটা অদ্ভুত তেলের গন্ধ পায়। সাথে সাথেই সে চেকপয়েন্টে ফোন করে বলে, চোর পালানোর জন্য তার গায়ে এক ধরনের তেল মেখেছিল, তুমি সবার গায়ের গন্ধ চেক করো, যার শরীরে তুমি অদ্ভুত ধরনের তেলের গন্ধ পাবে সেই হলো চোর। অন্যদিকে বাসপাড়াও একটা চেকপয়েন্টের কাছে চলে আসে। তাদের কথোপকথনের মাধ্যমে গাড়ির ভেতরে থাকা গীতা জানতে পারে তারা 60 লাখ টাকার গয়না চুরি করেছে।
এরপর পুলিশ বাসপার হাতের গন্ধ শুকলে তারা অদ্ভুত ধরনের এক তেলের গন্ধ পায়। বাসপা ধরা পড়ে গেছে এটা বুঝতে পেরেই গাড়ি নিয়ে জঙ্গলের ভেতর থেকে পালাতে থাকে এবং কোনো মতে পুলিশের পিছু ছাড়ায়। বাসবা ওই জঙ্গলের ভেতরে একটা রাস্তা দেখতে পায় যেটা অসংখ্য জোনাকি মিলে আলোকিত করে রেখেছে। বাসবা মনে করে ভগবান হয়তো তাদেরকে পথ দেখাচ্ছে। তারা ওই পথ দিয়ে এগিয়ে যেতে যেতেই ভৈরবা কোণাতে প্রবেশ করে। এক ব্যক্তি হ্যারিকেন হাতে নিয়ে বাসবার গাড়ির উপরে বসে এবং বলে, বাইরের লোকেদের এই গ্রামে প্রবেশ নিষেধ। তখনই পাশ থেকে এক ব্যক্তি বলে ওঠে, মঞ্জুনাথ, গাড়ির ভেতরে একজন মেয়ে আছে, ওদেরকে যেতে দাও। এটা শোনা মাত্রই বাসবা এবং জন কিছুটা অবাক হয়ে যায়, কারণ গাড়ির ভেতরে যে একটা মেয়ে আছে সেটা তারা জানল কি করে। এরপর তারা গাড়ি নিয়ে গ্রামে প্রবেশ করে। তারা দেখে এই গ্রামে কোনো ইলেকট্রিসিটি নেই। কোথাও গরুর পুরাণ পড়িয়ে ভগবান বিষ্ণুর পূজা করা হচ্ছে, আবার কোথাও দোষীদের চাবুক মেরে শাস্তি দেওয়া হচ্ছে। বাসবা গ্রামের ডাক্তার নিরাপ্পার বাড়িতে যায়, কিন্তু নিরাপ্পা যখন বুঝতে পারে তার রুগী আসলে একটা মেয়ে, তখন সে ট্রিটমেন্ট করতে রাজি হয় না। সে বলে, আমি সবার চিকিৎসা করব, তবে কোনো মেয়ের চিকিৎসা করব না, কারণ এদের জন্মই হয় ছেলেদের জীবন নষ্ট করার জন্য। এমনকি আমার জীবনও একটা মেয়ের কারণেই নষ্ট হয়েছে। বাসবা নিরাপ্পাকে ধমকি দিয়ে বলে, আমি আর জন বাইরে যাচ্ছি, এসে যেন দেখি মেয়েটা নিজের পায়ে চলতে পারছে। বাসবার ফোনের টাওয়ার না আসায় সে জনকে গাড়ির কাছে রেখে ফোনের টাওয়ার পাওয়ার জন্য কিছুটা এগিয়ে যায়। জন ওই সময় একটা কান্নার আওয়াজ পেয়ে সেই দিকে এগিয়ে গেলে দেখে একটা মেয়ে কাঁদছে, তবে কিছুক্ষণ পরেই মেয়েটা সেখান থেকে উধাও হয়ে যায়। অন্যদিকে নিরাপ্পা যখন গীতার জন্য ঔষধ বানাচ্ছিল তখনই হঠাৎ করেই গীতা উঠে বসে। নিরাপ্পা বুঝতে পারে যে গীতা আসলে এতক্ষণ ধরে অজ্ঞান হওয়ার অভিনয় করছিল। নিরাপ্পা গীতাকে ঔষধ খাওয়াতে গেলে সে তার মাথায় মেরে তাকে অজ্ঞান করে দেয়। অপরদিকে বাসবা এবং জন এসে দেখে তাদের গাড়ি জায়গায় নেই, অর্থাৎ গীতা বাসবার গাড়ি নিয়ে পালিয়েছে এবং গাড়ি নিয়ে যেতে যেতে সে রাস্তায় এক ব্যক্তিকে ধাক্কা মারে। গীতা ওই ব্যক্তিকে সরি বলে এগিয়ে যায়। কিছুক্ষণ পরেই গীতা লক্ষ্য করে ওই ব্যক্তি সাইকেল নিয়ে তাকে পিছু করছে। গীতা কিছুটা ভয় পেয়ে জোরে গাড়ি চালাতে শুরু করে। এই সময় দেখা যায় ওই ব্যক্তিও তার মুখ থেকে এক অদ্ভুত আওয়াজ করতে থাকে এবং কিছুক্ষণের মধ্যেই তার সমস্ত সঙ্গী গীতাকে চারিদিক থেকে ঘিরে ফেলে। পরবর্তী সিনে দেখা যায় গীতা অজ্ঞান হয়ে পড়ে আছে। বাসবা, জন ও নিরাপ্পা এসে তাকে জাগিয়ে তোলে। বাসবা গীতাকে জিজ্ঞাসা করে, আমাদের গাড়ি কোথায়? গীতা বলে, কিছু ব্যক্তি সাইকেল নিয়ে আমাকে ফলো করতেছিল, তারপর তারা চারিদিক থেকে আমাকে ঘিরে ফেলে এবং ক্লোরোফর্ম শুকিয়ে অজ্ঞান করে দেয়। নিরাপ্পা তখন বলে, এই মেয়ে আগেও নাটক করেছিল আর এখনও নাটক করছে। বাসবা বলে, গহনাগুলো কাল সকালের মধ্যে যে কোনো প্রকারে আমাকে খুঁজে বের করতেই হবে। তখন নিরাপ্পা বলে, এই গ্রামে যদি একবার কিছু হারিয়ে যায় তবে তা খুঁজে পাওয়া প্রায় অসম্ভব। একমাত্র এই গ্রামের প্রধান পেদাম্মাই তোমার জিনিস খুঁজে দিতে পারে। অন্যদিকে পেদাম্মা একটা পুরনো প্রাসাদে যায়, তবে সে প্রাসাদে ঢোকার সঙ্গে সঙ্গেই একটা অদ্ভুত ঘটনা ঘটে। প্রাসাদের বাইরে থাকা কুকুরটা হঠাৎ করেই একটা বাচ্চা মেয়েতে রূপান্তরিত হয়। পেদাম্মার লাঠিটা দেখে প্রাসাদের সবাই অনেক ভয় পেয়ে যায়। পেদাম্মা তাদের দিকে নিজের হাত বাড়িয়ে দেয় এবং তার হাতে কিছু একটা উজ্জ্বলভাবে জ্বলে ওঠে। পেদাম্মা প্রাসাদের সবাইকেই তার হাত ধরতে বলে। তখনই সেখানে তাদের নেতা রাজাপ্পা চলে আসে। পেদাম্মা রাজাপ্পাকে বলে, রাগ ত্যাগ করো, আর মনকে শান্ত করতে চাইলে আমার হাত ধরো। কিন্তু রাজাপ্পা বলে, যারা আমাদের সাথে অন্যায় করেছে তাদেরকে যতক্ষণ না মারতে পারছি ততক্ষণ আমার শান্তি হবে না। অন্যদিকে বাসবা এবং তার সঙ্গীরাও পেদাম্মার সঙ্গে দেখা করার জন্য তার বাড়িতে আসে। পেদাম্মা বাসবাকে দেখে বলে, তুমি এসে গেছো বাসবালিঙ্গম? বাসবা জিজ্ঞাসা করে, আপনি আমার নাম জানলেন কি করে? পেদাম্মা বলে, আমি সবই জানি। তুমি ভূমিকে হারিয়ে অনেক দুঃখে আছো। তুমি ভাবছো চুরি করে সেটা ভালো কাজে লাগালে তোমার সমস্ত পাপ মুছে যাবে। এখান থেকে সিন আবারও ফ্ল্যাশব্যাকে যায়। বাসবা ভূমিকে একটা ফাঁকা জায়গায় বাড়িতে নিয়ে আসে। কিছুক্ষণ পরেই ভূমির জ্ঞান ফিরে আসে। ভূমি বাসবাকে বলে, আমি তোমাকে ওদের থেকে বেশি টাকা দেব, দয়া করে তুমি আমাকে যেতে দাও। তবে বাসবা এর উত্তর না দিয়ে বাইরে যায় গাড়ি থেকে জল আনার জন্য। ঠিক তখনই তার উপর কেউ একজন ছোট্ট একটা তীর দিয়ে আক্রমণ করে। বাসবা কিছু বুঝতে না পেরে গাড়ির পেছনে লুকিয়ে পড়ে। তখনই ওই ঘাসবন থেকে একটা ছোট্ট বাচ্চা বেরিয়ে আসে। বাসবা ছেলেটাকে নিয়ে বাড়ির ভেতরে যায়। আসলে ছেলেটার নাম সিদ্ধা। সে ভূমিকে বাঁচানোর জন্যই এখানে এসেছে। বাসবা ভূমিকে তার পুরো ঘটনা বলতে বলে, কেন সে ব্যাগে একটা কঙ্কাল নিয়ে ঘুরে বেড়াচ্ছে, আর কেনই বা ওই গুন্ডারা তাকে কিডন্যাপ করেছে। ভূমি বলে, এই কঙ্কাল আমাদের গ্রাম প্রধানের, সে আজ থেকে প্রায় 100 বছর আগে মারা গেছিল। বাসবা বলে, তাহলে তুমি এই কঙ্কাল নিয়ে ঘুরে বেড়াচ্ছ কেন? ভূমি বলে, আমার গ্রামের নাম পাচ্ছা গোদাম। গ্রামটা প্রাকৃতিকভাবে যেমন সুন্দর, ঠিক তেমনই সেখানকার মানুষের মনও নির্মল।
আমরা গ্রামকে কখনোই নিজের মনে করিনি। এই গ্রাম সবার, তাই আমরা আইনগতভাবে কখনো রেজিস্ট্রিও করাইনি। এই কথাটা একজন ব্যক্তি জেনে যায়, সে পুরো গ্রামটাকে নিজের নামে করে আমাদেরকে গ্রাম থেকে তাড়িয়ে দেয়। নিজেদের জন্মভূমি হারিয়ে আমরা প্রায় অনাথ হয়ে গিয়েছিলাম। আমাদের এই কেসটা লড়ার জন্য লয়ার অনেক টাকা চায়। সবাই একবেলা করে না খাওয়ার খেয়ে নিজেদের রক্ত ঝরানো টাকা দিয়ে লয়ারের টাকা মেটাতে থাকি। আর এভাবেই 2 বছর কেটে যায়। উকিল বলে, যারা তোমাদের হয়ে প্রমাণ দিত তারা সবাই টাকার কাছে বিক্রি হয়ে গেছে। গ্রামে তোমাদের বানানো স্কুল মন্দির কিছুই নেই। তাহলে আমি কিভাবে প্রমাণ করব যে এই গ্রামটা তোমাদের? এরপরেই আমার মাথায় একটা বুদ্ধি আসে। আমি গ্রামের মাটি খুঁড়ে 100 বছর পুরনো প্রধানের কঙ্কাল বের করি। সেটাই ফরেন্সিক ল্যাবে দিতে যাওয়ার সময় তোমার সঙ্গে আমার দেখা হয়। ফরেন্সিক টেস্টের রিপোর্ট কাল কোর্টে জমা দিতে পারলেই গ্রামটা যে আমাদের সেটা প্রমাণ হয়ে যাবে। এটা আটকানোর জন্যই দামোদরের লোক আমাকে কিডন্যাপ করেছে। এই সমস্ত কথা শুনে বাসপা একদম চুপ হয়ে যায়। ভূমি বলে, তোমাকে এসব বলেই বা কি লাভ? তুমি তো দামোদরেরই লোক। সিন এখান থেকে বর্তমানে ফিরে আসে। বাসবা জনকে বলে, এই গ্রামের সমস্ত মানুষ কেমন একটা অদ্ভুত ধরনের। গীতা এই সময় ওই সাইকেল গ্যাংয়ের সিগন্যালের আওয়াজ শুনতে পায়। এরপর বাসবা ঠিক একই রকম আওয়াজ করে তাদেরকে সিগন্যাল দেয়। সাইকেল গ্যাং ওই জায়গায় এসে যখন দেখতে পায় এটা তাদের দলের লোক নয়, তারা সাইকেল ঘুরিয়ে সেখান থেকে পালাতে থাকে। বাসবা কোনো রকমে একজনকে আঘাত করে তার সাইকেলটা নিয়ে নেয় এবং ওই সাইকেল গ্যাংকে ফলো করতে করতে রাজাপ্পার মহলে এসে পৌঁছায়। বাসবা রাজাপ্পার পাশে তার সেই গহনার ব্যাগটা দেখতে পায়। বাসবা রাজাপ্পাকে বলে, এগুলো আমার জিনিস, আপনার লোক চুরি করে এনেছে। তখন রাজাপ্পা বলে, এগুলো আমার মেয়ে কাত্যায়নীর গয়না, আমি নিজে যত্ন করে এগুলো তার জন্য বানিয়েছিলাম। রাজাপ্পা বাসবার কলার চেপে বলে, তুমি এগুলো কোথা থেকে চুরি করেছো? বাসবা কোনো উত্তর না দেওয়ায় রাজাপ্পা তার লোকদের বলে বাসবাকে মারতে। তখন বাসবা একজনের গলায় চাকু ধরে বলে, আমার গয়না আমাকে ফেরত দাও, নাহলে সবাইকে এখানেই মেরে ফেলবো। এটা শুনে রাজাপ্পা মাথা নাড়ায়, আর সাথে সাথেই ওই লোকটা সেই চাকু দিয়ে নিজেই নিজের গলা কেটে নেয়, যা দেখে বাসবা এবং জন অবাক হয়ে যায়। রাজাপ্পা বলে, যে বেঁচে আছে তার মরার ভয় রয়েছে, কিন্তু যে মারা গেছে তার আবার কিসের ভয়? সাথে সাথেই ওই লোকটা আবার বেঁচে ওঠে এবং মুখ থেকে সাপের মতো জিভ বের করতে থাকে। আমরা দেখতে পাই রাজাপ্পার মাথা থেকে হলুদ রঙের সোনা গলে পড়ছে। দেখতে দেখতেই হঠাৎ করে সবাই ধুলোর মতো বাতাসে মিশে উধাও হয়ে যায়। বাসবা এবং জন আর কিছু বুঝতে না পেরেই তারা ওই গয়নার ব্যাগটা নিয়ে পালাতে শুরু করে, আর সেখানকার সমস্ত লোক অদ্ভুত ভঙ্গিমায় তাদেরকে ভয় দেখাতে থাকে। বাসবা এবং তার সঙ্গী কোনো মতে ওই বাড়ি থেকে বাইরে বেরিয়ে আসে। বাসবা গাড়ি নিয়ে পালাতে পালাতে লক্ষ্য করে সূর্যের আলো ওই সমস্ত লোকদের গায়ে পড়া মাত্রই তারা ধীরে ধীরে অদৃশ্য হয়ে যাচ্ছে। বাসবা নিরাপ্পাকে জিজ্ঞাসা করে, এসব কি হচ্ছে? নিরাপ্পা বলে, এই গ্রামে কেউ মানুষ নয়, সবাই ভূত। এটা বলা মাত্রই নিরাপ্পাও বাতাসে মিশে যায় এবং সমস্ত আত্মা একটা দরজার মাধ্যমে অন্য দুনিয়ায় চলে যায়। এই সময় এক আত্মা কোনো রকমে বাসবার ওই ব্যাগটা নিয়ে ওই দুনিয়ার ভেতরে চলে যায়। বাসবা তার হাত থেকে ব্যাগটা নেওয়ার চেষ্টা করলেও সে ব্যর্থ হয় এবং সাথে সাথেই দরজাটাও বন্ধ হয়ে যায়। এরপর তারা ওই ভুতুড়ে গ্রামে একজন মানুষ পুরোহিতকে দেখতে পায়। বাসবা পুরোহিতকে জিজ্ঞাসা করে, সকালবেলায় পুরো গ্রাম কিভাবে উধাও হয়ে যায়? পুরোহিত বলে, তোমাদের সমস্ত উত্তর গরুর পুরাণে পেয়ে যাবে। গরুর পুরাণে ভৈরব কোণার সম্পর্কে লেখা আছে। এই দরজা প্রতি বছর কার্তিক মাসের শুক্লপক্ষতে খোলে এবং কৃষ্ণপক্ষতে বন্ধ হয়ে যায়। যারা জীবনের লক্ষ্য পূরণ করে শান্তিতে মারা যায় তারা এই ভৈরব কোণাতে আসে না। তবে যাদের আকাঙ্ক্ষা পূরণ হয় না তাদের মধ্যে রাগ, অভিমান, হিংসা এবং প্রতিশোধ নেবার ভাবনা থাকে, তাই তাদের আত্মাই এই ভৈরব কোণাতে আসে। এই জায়গাটা ওই আত্মাদের জন্য জেলখানার মতো। এই গ্রামের আরদিক অসুররা রক্ষা করে, তাই এখান থেকে কেউ পালাতে পারে না, আর যারা পালানোর চেষ্টা করে তাদেরকে কারাগারে বন্দি করে শাস্তি দেওয়া হয়। বাসবা জিজ্ঞাসা করে, তাহলে এই বুড়ি মহিলাকে? পুরোহিত বলে, উনি এই গ্রামের প্রধান পেদম্মা। উনি দেবী পার্বতীর ভালোবাসা এবং ভগবান শিবের ভয় দেখিয়ে সমস্ত আত্মাদের পাল্টানোর চেষ্টা করে, যাতে তারা হিংসা ত্যাগ করে এখান থেকে মুক্তির পথ বেছে নেয়। আর ওনার ওই হাতের লাঠি আত্মাদের নিয়ন্ত্রণ করে। তোমরা অনেক ভাগ্যবান যে তোমরা এখনো বেঁচে আসো। বাঁচতে চাইলে এখনই এখান থেকে চলে যাও, আর এখানে আসার কথা ভুলেও কোনোদিন মাথায় এনো না। গীতা ও জন সেখান থেকে চলে যেতে চাইলেও বাসবা কিন্তু সেখান থেকে যেতে রাজি হয় না, কারণ তার টাকার খুবই প্রয়োজন, আর সে যে কোনো প্রকারে ওই গয়না উদ্ধার করেই ছাড়বে। জন বলে, এটা কি করে সম্ভব? তখন বাসবা বলে, আজ রাতে আবারও ওই দরজাটা খুলবে, অর্থাৎ সমস্ত আত্মা পুনরায় এই গ্রামে আসবে এবং সেখানে তাদের সর্দার রাজাপ্পাও থাকবে। জন বলে, রাজাপ্পা থাকলে তুই গয়না নিবি কিভাবে? বাসবা বলে, রাজাপ্পাকে ঠকিয়ে, অর্থাৎ রাজাপ্পা গয়না বানিয়েছিল তার মেয়ের জন্য, আর রাজাপ্পা যেহেতু 20 বছর আগে মারা গেছে, তাই যে কোনো মেয়েকে তার মেয়ে সাজিয়ে
খুব সহজেই গয়নাগুলো নিয়ে নিতে পারবো। বাজবা গীতাকে রাজাপ্পার মেয়ে সাজতে বলে, কিন্তু গীতা কিছুতেই রাজি হয় না। তখন বাজবা বলে, আমি যাকে ভালোবাসি তার নাম ভূমি, আর আমি তার জন্যই এটা করতে চাই। আমার একটু ভুলের জন্যই আমি তাকে হারিয়ে ফেলেছি। তুমি যদি সাহায্য করো তাহলে আমি তার খুশি ফেরত দিতে পারবো। তুমি আমার উপর ভরসা রাখো, আমি তোমার কোনো ক্ষতি হতেই দেব না। এসব শুনে গীতা রাজি হয়ে যায়। এরপর তারা রাজাপ্পার মেয়ে কার্তায়নীর ব্যাপারে জানার জন্য বেরিয়ে পড়ে। সে যে বাড়িটা থেকে গহনাটা চুরি করেছিল সেই বাড়ির একজনের কাছ থেকে জানতে পারে রাজাপ্পা আসলে একজন ডাকাত ছিল, তবে সে তার মেয়েকে খুবই ভালোবাসতো। এমনকি সে তার মেয়ের জন্য অনেক সোনার গয়নাও বানায়। আমার কাকা রাজাপ্পার কাছে কাজ করত, এত সোনা দেখে তার মনে লোভ জন্মায়, তাই সে পুলিশকে সবকিছু জানিয়ে দেয় এবং নিজে যখন গোপনে ওই গয়নাগুলি নিয়ে পালাতে যাচ্ছিল তখন তার সামনে রাজাপ্পা চলে আসে। দেখতে দেখতেই তাদের মধ্যে হাতাহাতি শুরু হয়। রাজাপ্পা পা পিছলে ওপর থেকে গলন্ত সোনার উপরে পড়ে যায়। বাজবা বুঝতে পারে এই কারণেই রাজাপ্পার মাথা থেকে গলন্ত সোনা গড়িয়ে পড়ছিল। এরপর বাজবা আবারও ভৈরবকোনাতে ফিরে আসে। সেখানে রাত্রি হওয়ার সাথে সাথেই পুনরায় ওই দরজাটা খুলে যায় এবং একই সাথেই সমস্ত আত্মা আবারও ফিরে আসে। বাজবা গীতাকে কার্তায়নী সাজিয়ে রাজাপ্পার কাছে নিয়ে যায়। মেয়েকে পেয়ে রাজাপ্পা অনেক খুশি হয়, কিন্তু নারাপ্পা রাজাপ্পাকে বোঝানোর চেষ্টা করে যে এরা সবাই নাটক করছে। গীতা তখন প্রমাণস্বরূপ রাজাপ্পাকে তার একটা ছোটবেলাকার ছবি দেখায়। নারাপ্পা কৌতূহলবশত গীতাকে কিছু প্রশ্ন করে, কিন্তু গীতা খুব সাধারণভাবেই সেই প্রশ্নগুলির উত্তর দেয়। ফলে রাজাপ্পা গীতাকেই তার মেয়ে কার্তায়নী বলে মেনে নেয়। এরপর রাজাপ্পা এবং গীতা অনেকক্ষণ ধরেই গল্প করে। যাওয়ার সময় রাজাপ্পা সমস্ত গহনা গীতাকে দিয়ে দেয়, তবে রাজাপ্পা গীতার পায়ে নিজের হাতে নুপুর পরাতে চায়। তখনই রাজাপ্পা দেখে এই মেয়ের পায়ে সেই জন্মচিহ্ন নেই, যেটা দেখে রাজাপ্পার আর বুঝতে বাকি থাকে না যে এটা তার মেয়ে নয়। তবে বাসবা, জন এবং গীতা বিপদ বুঝে সেখান থেকে গাড়ি নিয়ে পালাতে থাকে। কিছুদূর পথ যাওয়ার পরেই তাদের গাড়ির সামনে পেদাম্মা চলে আসে। পেদাম্মা বাসবাকে বলে, ভাগ্য তোমাকে এখানে এনেছে, তাছাড়া একটা মেয়ে এখানে তোমার অপেক্ষা করছে। এখানেই দেখা যায় সেই দরজা দিয়ে ভূমি বেরিয়ে আসে, অর্থাৎ ভূমি আর বেঁচে নেই। ভূমি বাসবাকে জিজ্ঞাসা করে, তুমি আমাকে কেন মেরেছো? বাসবা কিছু বলতে পারে না, সে শুধুই কাঁদতে থাকে। এরপর গ্রামে বিচার সভার আয়োজন করা হয়। বাসবা ভূমিকে বলে, তুমি যেটা দেখেছো সেটা সত্যি নয়। ভূমি তখন বলে, তুমি কি বলতে চাইছো? তুমি আমাকে মারোনি? বাসবা বলে, হ্যাঁ, তোমাকে আমিই মেরেছি, কিন্তু তার সাথে সাথে আমিও জীবন্ত লাশ হয়ে গেছি। ভূমি তাকে বলে, তোমার জন্য আজ আমার গ্রামের সমস্ত লোকেরা বাস্তুহারা, আমি তোমাকে কখনোই ক্ষমা করতে পারবো না। এই বলে ভূমি সেখান থেকে যেতে থাকে। তখন বাসবা বলে, তোমার কুলদেবতার দিব্যি, আমি সত্যি বলছি। কিন্তু ভূমি তার কোনো কথাই শোনে না। এরপর সমস্ত আত্মা একত্রিত হয়ে বাসবার উপরে আক্রমণ করে। ভূমি পেদাম্মার কাছে গিয়ে বলে, ও এবারও মিথ্যে বলছে তাই না? পেদাম্মা বলে, বাসবা যেহেতু তোমাকে মেরেছে তাই তুমি ওর শাস্তি চাও, তোমার জন্যই ওকে এখানে আনা হয়েছে, তাহলে এখন এসব কথা কেন বলছো? ভূমি বলে, আমি সত্যিটা জানতে চাই। সাথে সাথেই পেদাম্মা ভূমির দিকে তার হাতটা বাড়িয়ে দেয়, তবে ভূমি পেদাম্মার হাতে হাত রাখতে অনেক ভয় পাচ্ছিল। পেদাম্মা বলে, যারা ক্ষমা করতে জানে না তাদের ভালোবাসার কোনো অধিকার নেই। ভূমি তখন তার রাগ ভুলে পেদাম্মার হাতে হাত রাখে। সাথে সাথেই ভূমি সেদিনের ঘটনাটা দেখতে পায়, যেদিন বাসবা তাকে নিয়ে ওই ভাঙা ঘরে এনে রেখেছিল। বাসবা আসলে ভূমিকে অনেক ভালোবেসে ফেলেছিল। বাসবা সিদ্ধান্ত নেয় সে ভূমিকে ওই গুন্ডাদের হাত থেকে বাঁচাবে। তবে ভূমি আর সিদ্ধা বাসবাকে ঘরে আটকে বাইরে বেরিয়ে যায়। বাসবা ভূমিকে বোঝানোর চেষ্টা করে যে সে তাকে সাহায্য করতে চায়, কিন্তু ভূমি সেসব কোনো কথাতেই কান দেয় না। এই সময় সেই গুন্ডারা সেখানে চলে আসে এবং ভূমিকে তারা তাড়া করতে থাকে। তবে এর মধ্যেই বাসবা কোনো রকমে দরজা খুলে বাইরে আসে এবং ভূমিকে বাঁচানোর জন্য সমস্ত গুন্ডাকে এক এক করে মারতে শুরু করে। তখনই একজনকে মারতে গিয়ে সে ভুলবশত ভূমির গলা কেটে ফেলে, ফলে ভূমি সেখানেই মারা যায়। বাসবা তার ভালোবাসাকে হারিয়ে সেখানেই চিৎকার করে কাঁদতে থাকে। এরপর সে ভূমির কাজ পূরণ করার জন্য তার গ্রামবাসীদের সঙ্গে দেখা করে এবং সে ওই গহনা চুরি করেছে তাদের ওই গ্রাম ফিরিয়ে দেওয়ার জন্য। ভূমি সবটা জানার পরে নিজের ভুল বুঝতে পারে এবং সে পেদাম্মাকে বলে বাসবাকে বাঁচিয়ে নিতে। তখনই পেদাম্মার জাদুই লাঠি বাসবার হাতে চলে যায়। বাসবা ওই লাঠি দিয়ে সমস্ত আত্মাদের পেদিয়ে ঠান্ডা করে দেয়। রাজাপ্পা বাসবাকে বলে, দয়া করে আমাকে নরকে পাঠিও না, যারা আমার মেয়েকে অনাথ করেছে তাদেরকে না মেরে আমি শান্তি পাবো না। তখন বাসবা বলে, তারা মারা গেলে তোমার মেয়ে আবারও অনাথ হয়ে যাবে। আসলে সেদিন সোনা চুরি করে পালিয়ে আসার সময় মুরলি ছোট কাত্তায়নীকে দেখতে পায়। তাকে দেখে সে বুঝতে পারে সে কত বড় পাপ করেছে, তাই সে নিজের পাপের প্রায়শ্চিত্ত করার জন্য কাত্তায়নীকে নিজের বাড়িতে নিয়ে গিয়ে নিজের মেয়ের মতো করেই পালন করতে থাকে। রাজাপ্পা বলে, আমি এসব মানি না, তুমি আমাকে সব মিথ্যে কথা বলছো। তখন ভূমি এসে বলে, এটাই সত্যি, পেদাম্মা আমাকে সব দেখিয়েছে। এরপর সেখানে সূর্য ওঠা শুরু হয়। আর যেহেতু ভূমি ও রাজাপ্পা সমস্ত সত্য জেনে গেছে তাই তাদের ভেতরের সমস্ত রাগ কমে যায়। সুতরাং এবারে তারা নিশ্চিন্তে মুক্ত হতে পারবে। রাজাপ্পা ফোনে তার মেয়ের ছবি দেখতে দেখতে বাতাসে মিশে যায়। বাসবা ভূমিকে বলে, আমাকে ক্ষমা করে দিও, আমি তোমাকে অনেক ভালোবেসেছি। ভূমি বাসবার কাঁধে মাথা রাখে এবং সেও ধীরে ধীরে বাতাসে মিলিয়ে যায়। এভাবেই সমস্ত আত্মা চলে যাওয়ার পর ওই দরজা
দরজাটা পুনরায় বন্ধ হয়ে যায়। আর এর সাথেই এই অসাধারণ মুভিটা এখানেই শেষ হয়। বন্ধুরা, ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন ফিল্মেশন ওয়ার্ল্ড।